C331 এই কোর্সে আমরা দেখে এসেছি যে হোয়াট ইজ আরসিসি, আরসিসি কিভাবে কাজ করে, অর্থাৎ আরসিসির মেকানিজম, তারপর হচ্ছে বিম ডিজাইন, তারপর ডাব্লিউএসডি এবং ইউএসডি মেথডের মধ্যে পার্থক্য বা এই মেথডগুলো আসলে কি জিনিস। স্যার ক্লাসটা রিপিট করলে ভালো হয় স্যার। রেকর্ড অন করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখে এসেছি বিম ডিজাইন দেখে এসেছি আমরা, তারপরে হচ্ছে ক্র্যাকড সেকশন, আনক্র্যাকড সেকশন। সোজা কথা হচ্ছে যে আরসিসির বেসিক জিনিসপত্র কিন্তু আমরা এর আগের কোর্সে শিখে এসেছি। সো আমি আর সেসব দিকে যাব না, আমি শুধুমাত্র কয়েকটা বেসিক জিনিস আমি একটু সবাইকে রিমাইন্ড করাতে চাচ্ছি আর কি। ওকে, সো সবার আগে আমরা জানবো যে হোয়াট ইজ আরসিসি। আরসিসি হচ্ছে রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট। আরসিসিটা হচ্ছে অ্যাক্রোনিম, আর এই অ্যাক্রোনিমের ফুল ফর্মটা হচ্ছে রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট। সো এখানে বেসিক্যালি আমরা জানি সবাই যে সিমেন্ট কনক্রিটটা হচ্ছে এখানে মূল উপাদান বা মেইন ইনগ্রিডিয়েন্টস। সিমেন্ট কনক্রিটকে রেইনফোর্সমেন্ট অথবা রিবার অথবা স্টিলের মাধ্যমে সেটাকে শক্তিশালী করা হয়েছে বা করা হয়। যখন কোনো একটা সিমেন্ট কনক্রিটকে রেইনফোর্সমেন্ট অথবা রিবারের মাধ্যমে শক্তিশালী বানানো হয় তখন সেইটাকে আমরা বলি আরসিসি। এখন সবার আগে কোশ্চেন আসবে যে সিমেন্ট কনক্রিটে কি সমস্যা ছিল। দ্যাট মিনস সিমেন্ট কনক্রিট আমরা সবাই জানি কি দিয়ে তৈরি, সিমেন্ট, তারপরে হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, ওয়াটার, অ্যাডমিক্সচার, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডমিক্সচার, বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার আছে। সো এই উপাদানগুলো দিয়ে সিমেন্ট কনক্রিট তৈরি হয়। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে সিমেন্ট কনক্রিটকে কেন রেইনফোর্স করতে হবে। রেইনফোর্স হচ্ছে একটা ভার্ব যার অর্থ শক্তিশালী বানানো বা মজবুত বানানো। সিমেন্ট কনক্রিটকে এই কারণেই শক্তিশালী করতে হবে, এর একমাত্র কারণটা হচ্ছে সিমেন্ট কনক্রিট শুধুমাত্র কম্প্রেশনে শক্তিশালী, সে কিন্তু টেনশন রেজিস্ট করতে পারে না বা সে টেনশন সহ্য করতে পারে না। অথচ রিয়েল লাইফে দেখা যাচ্ছে যে যখন কোনো একটা মেম্বারের উপরে আমরা বাইরের থেকে যখন লোড ইম্পোজ করি তখন কিন্তু সেই মেম্বারের ডিফ্লেকশন হয়। ধরেন যে যদি দুই দিকে সিম্পল সাপোর্ট থাকে তাহলে কিন্তু একটা বিমের ডিফ্লেকশন অনেকটা এরকম হয়, রাইট? এটাকে বলা হয় ফ্লেক্সার অথবা বেন্ডিং। আমরা সবই জানি এগুলা, এটাকে বলা হয় ফ্লেক্সার অথবা বেন্ডিং, একই কথা। বা এটাকে আমরা অনেক সময় এরকমও বলতে পারি যে এই যে লাইনটা আছে এটা হচ্ছে কি ইলাস্টিক কার্ভ অফ এ বিম। ইলাস্টিক কার্ভ হচ্ছে কোনো একটা বিম বা কোনো একটা স্ল্যাব বা কোনো একটা কলাম যাই হোক, কোনো একটা স্ট্রাকচারাল মেম্বার বেন্ডিং হওয়ার পর বা ডিফ্লেক্টেড হওয়ার পর তার যে শেপটা আমরা পাই, শেপ মানে আকৃতি, তার যে আকৃতিটা আমরা পাই সেটাই হচ্ছে ইলাস্টিক কার্ভ। যেমন এইখানে এই বিমের বা এইটা যদি স্ল্যাব হয় তাহলে এই স্ল্যাবের ইলাস্টিক কার্ভ হচ্ছে এইটা, দিস ওয়ান। এবং এখানে আমরা ইলাস্টিক কার্ভ অথবা ডিফ্লেক্টেড শেপ দেখে আমরা বুঝতে পারছি খুব সহজেই যে এই বিম সেকশনের নিউট্রাল অ্যাক্সিসের উপরে আসবে কম্প্রেশন এবং নিউট্রাল অ্যাক্সিসের নিচে আসবে টেনশন। দ্যাট মিনস রিয়েল লাইফে একই সময়ে একই জায়গাতে টেনশন এবং কম্প্রেশন এই দুইটা জিনিসই তৈরি হয়। আমি আবার বলি, বাস্তব জীবনে একটা মেম্বারের মধ্যে, মেম্বার মানে হচ্ছে বিম, কলাম, স্ল্যাব, ফুটিং, সবাই এক একটা স্ট্রাকচারাল মেম্বার বা এলিমেন্ট। সো প্রত্যেকটা মেম্বারের মধ্যে কিন্তু একই সময়ে টেনশন এবং কম্প্রেশন তৈরি হয়, রাইট? কিন্তু দেখা যাচ্ছে যে সিমেন্ট কনক্রিট শুধুমাত্র কম্প্রেশন রেজিস্ট করতে পারে বা সে শুধুমাত্র কম্প্রেশনে স্ট্রং, কিন্তু সে কিন্তু আসলে টেনশনে স্ট্রং না।
আমরা আরসিসি 1 এ দেখে এসেছি বা ফান্ডামেন্টাল অফ রেইনফোর্সড কনক্রিটে দেখে এসেছি যে আরসিসির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি টেনশন যদি ডেভেলপ করে তাহলে কিন্তু সেই সেকশনে কি হয়, ক্র্যাক তৈরি হয়। সেটাকে তখন বলা হয় কি, ক্র্যাকড সেকশন। আর ক্র্যাকড সেকশনের মেন সমস্যা কোথায়? মেন সমস্যা হচ্ছে যে অংশটা আসলে ক্র্যাক হয়ে যায় একবার, সেই অংশ কিন্তু আসলে তখন আর কার্যকরী থাকে না। লাইক ধরেন যে যদি এইটা একটা বিম হয়, এইটা একটা বিমের ক্রস সেকশন হয়, তাহলে সাপোজ ধরেন যে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস এবং এই জায়গাতে হচ্ছে ক্র্যাক তৈরি হয়ে গেছে, হেয়ার লাইন ক্র্যাক, এবং ধরেন যে লোড একটু বাড়ানোর কারণে এখানে মোটামুটি ভালো রকমের ক্র্যাক এখানে তৈরি হয়ে গেছে, বা ধরেন যে হেয়ার লাইন ক্র্যাক। তো যদি তাই হয় তাহলে দ্যাট মিনস সেকশনের এই অংশটুকু কিন্তু তখন আর কার্যকরী থাকে না, শুধুমাত্র কার্যকরী থাকে এই যে আনক্র্যাকড যে অংশ সেইটা। সো তার মানে আমরা কি বুঝতে পারি যে কোন সেকশন যখন ক্র্যাক হয়ে যায় তার মানে দিস ইজ এ হিউজ প্রবলেম। অর্থাৎ টেনশন কোনোভাবে আসলে অ্যালাউ করা যাবে না, কারণ টেনশন হলে ক্র্যাক তৈরি হবে। আবার স্যার সেক্ষেত্রে কি কাজটা অকার্যকারী হয় শুধু সিসি পার্টটা নাকি আরসিসি সহ দুটাই? যে অংশ ক্র্যাক হবে সেই অংশটা টোটালি অকার্যকর, শুধুমাত্র সিমেন্ট কনক্রিট, অবশ্যই সিমেন্ট কনক্রিট। রেইনফোর্সমেন্ট অবশ্যই কার্যকরী থাকবে, ঠিক আছে? ওকে স্যার। এখন আমি ওইটাই বলছি যে যদি শুধু সিমেন্ট কনক্রিট থাকে তাহলে কিন্তু ক্র্যাক তৈরি হচ্ছে, অর্থাৎ জিনিসটা কিন্তু টেনশনে স্ট্রং না। সো জিনিসটাকে টেনশনে শক্তিশালী বানানোর জন্য তাকে আমরা রেইনফোর্সমেন্টের মাধ্যমে শক্তিশালী বানাই বা রেইনফোর্স করি, যাতে সে টেনশন এবং কম্প্রেশন দুইটাতে আসলে স্ট্রং হয়। কারণ আমরা কি জানি, স্টিল বা রিবারের মেন বৈশিষ্ট্যই হচ্ছে যে সে হিউজ পরিমাণ টেনশন নিতে পারে। সো এইটাই হচ্ছে আরসিসির আর কি বেসিক ছিল আর কি, যে এইটাই মানে আরসিসি কিন্তু এভাবেই কাজ করে। সিমেন্ট কনক্রিট নাই হচ্ছে কম্প্রেশন, আর যে রেইনফোর্সমেন্ট সেটা রেজিস্ট করে হচ্ছে টেনশন। এবং এই দুইটা এই যে কম্প্রেসিভ ফোর্স এবং টেনসাইল ফোর্স, এই দুইটা ফোর্স মিলে একটা বেন্ডিং মোমেন্ট তৈরি করে, এবং এইটাই কিন্তু কি রেজিস্টিং মোমেন্ট, তাই না? এগুলো আমরা আরসিসি 1 এ দেখে এসেছি। ওকে, সো আমরা দেখি একটু যে আমরা সবাই জানি যে একটা মেম্বারের মধ্যে যেইখানে টেনশন তৈরি হয় সেইখানে স্টিল দিতে হয়, তাই না? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে এখানে একটা বিম আছে, বিমের স্প্যান আছে অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা, এদিকে আরো অনেক আছে। সো এখানে একটা বিমের আমি অংশ বিশেষ এখানে আমি দেখিয়েছি। সো এই বিমের উপরে যখন বাইরের থেকে আমরা লোড দিব, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল যাকে বলা হয়, যখন আমরা বাইরে থেকে ইউডিএল দিব তখন কি হবে, তখন এই বিমের মধ্যে বেন্ডিং মোমেন্ট তৈরি হবে। বা অন্যভাবে বলতে গেলে বাইরের থেকে যখন লোড আসবে, এক্সটার্নাল লোড আসবে, তখন এই বিমের মধ্যে, এই বিমে কি হবে, ফ্লেক্সার হবে অথবা বেন্ডিং হবে। এবং এই বেন্ডিং হওয়ার কারণে এই বিমের মধ্যে কিন্তু বেন্ডিং মোমেন্ট তৈরি হবে। মোমেন্ট কেন আসে? মোমেন্ট আসে কিন্তু লোডের কারণে, বা অন্যভাবে বলতে গেলে মোমেন্ট কিন্তু আসে ফ্লেক্সার অথবা বেন্ডিং এর কারণে। সো এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের শেপ মোর অর লেস এই ধরনের হয়। দ্যাট মিনস সাপোর্ট এ নেগেটিভ মোমেন্ট এবং মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট, তাই না? হ্যাঁ, এর পরিমাণটা যাই হোক না কেন, আমরা সবাই জানি যে সাপোর্ট মানেই নেগেটিভ মোমেন্ট এবং মিড স্প্যান মানেই কি পজিটিভ মোমেন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেইখানে নেগেটিভ মোমেন্ট সেইখান বরাবর, মানে সেই জায়গা বরাবর কিন্তু এখানে আছে কি স্টিল। এবং স্টিলটা কোথায় আছে? স্টিলটা আছে কিন্তু উপরে। এবং যেখানে পজিটিভ মোমেন্ট সেই বরাবর কিন্তু স্টিল আছে কোথায়? নিচে। দ্যাট মিনস এইটা হচ্ছে মানে বিমের ক্রস সেকশন না, এটা হচ্ছে লংগিটিউডিনাল সেকশন। সো এই সেকশনের দেখেন যেহেতু এখানে পজিটিভ মোমেন্ট, তাই এখানে এর স্টিলটা আছে কিন্তু এর নিচে।
সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ আরসিসি। যেখানে নেগেটিভ মোমেন্ট সেখানে স্টিল দিতে হবে উপরে, এবং যেখানে পজিটিভ মোমেন্ট সেখানে স্টিল দিতে হবে নিচে। এর কারণ কি? এর কারণটা খুবই সহজ। নেগেটিভ মোমেন্ট হলে টেনশন তৈরি হয় উপরে, তাই স্টিলটা উপরে। পজিটিভ মোমেন্ট হলে টেনশন তৈরি হয় নিচে, তাই স্টিলটা নিচে। যেমন ফর অ্যান এক্সাম্পল, এখানে কিন্তু পজিটিভ মোমেন্ট তৈরি হয়েছে, তাই এখানে টেনশন আসছে কোথায়? নিউট্রাল অ্যাক্সিসের নিচে। হ্যাঁ, এবার বলেন। স্যার এটাই কোশ্চেন ছিল যে আমরা এটা হচ্ছে মানে পজিটিভ হলে নিচে দিচ্ছি আর নেগেটিভ হলে উপরে দিচ্ছি কেন, এটাই কোশ্চেন ছিল। এই ব্যাপারটা আমি আরেকটু ব্যাখ্যা করতে চাচ্ছি, কারণ এই জিনিসটা আসলে ক্লিয়ার থাকা খুবই বেশি দরকার। দেখেন, ধরেন যে কোনো একটা বিম আছে এখানে, এবং বিমের হচ্ছে প্রত্যেকটা, আমরা কি জানি বিমকে সাপোর্ট দেয় কে? কলাম। তার মানে প্রত্যেকটা সাপোর্ট হচ্ছে এক একটা কলাম। ধরেন যে এখানে একটা, দুইটা, তিনটা সাপোর্ট বা তিনটা কলাম আছে, এবং এখানে আছে বিম, এবং বিমের উপরে বাইরে থেকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউটিএল এখানে অ্যাপ্লাই করা হয়েছে। যদি তাই হয়, তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের শেপ কেমন হবে? দেখেন, এটা হচ্ছে আমরা এভাবে ড্র করতে পারি। এটা কিন্তু সিম্পল সাপোর্ট, এটা কিন্তু ফিক্সড সাপোর্ট না, এটা হচ্ছে সিম্পল সাপোর্ট, অর্থাৎ পিন সাপোর্ট। যদি পিন সাপোর্ট হয় তাহলে আমরা জানি যে লেফট কর্নার এবং রাইট কর্নারে কিন্তু আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে আমরা জানি যে একদম দুই কর্নারে কিন্তু কোনো বেন্ডিং মোমেন্ট তৈরি হয় না, যেমন এখানে হবে 0 আর এখানে হবে 0। তাহলে যাই হোক, বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামের শেপ অনেকটা এরকম হয়। সরি, এরকম হবে 2 ডিগ্রি কার্ভ, সোজা কথা। যারা সলিড মেকানিক্সে শিখে এসেছেন এটা খুব ভালোভাবেই, যে যদি সিম্পল সাপোর্ট হয় তাও কিন্তু ইন্টেরিয়র সাপোর্ট মানেই কিন্তু একটা মোমেন্ট আসবে, এবং নেগেটিভ মোমেন্ট অবশ্যই আসবে। যদি এখানে আরো 3-4টা ইন্টেরিয়র সাপোর্ট থাকতো তাহলে কিন্তু সব জায়গাতেই কিন্তু কি নেগেটিভ মোমেন্ট আসতো, তাই না? এটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট, আর এটা হচ্ছে কি এক্সটেরিয়র সাপোর্ট, আর এইটা হচ্ছে কি পজিটিভ মোমেন্ট, এটা নেগেটিভ মোমেন্ট। তো যাই হোক, এখন এইখানে দেখেন, এখানে ব্যাপারটা কি হয়, এখানে আমি একটু সবার বোঝার জন্য এখানে ডিফ্লেক্টেড শেপ আমি ড্র করে দেখাচ্ছি। অর্থাৎ এই বিমটা বা এই স্ল্যাব কিভাবে ডিফ্লেক্টেড হয় দেখেন। যেহেতু সিম্পল সাপোর্ট, তাই সাপোর্টের এইখানেও একটা স্লোপ থাকবে, আমরা জানি। এর ডিফ্লেক্টেড শেপ কিন্তু অনেকটা এরকম হয়, রাইট? এখন এইখানে একটু ভালো মতো খেয়াল করেন যে যেইখানে পজিটিভ মোমেন্ট তৈরি হয়েছে সেইখানে কিন্তু এর ডিফ্লেক্টেড শেপটা এরকম, আর দ্যাট মিনস নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন, নিচে টেনশন। কিন্তু যেইখানে আসলে নেগেটিভ মোমেন্ট, যেই অঞ্চলটাতে নেগেটিভ মোমেন্ট, সেইখানে কিন্তু এর ডিফ্লেক্টেড শেপ ঠিক এর উল্টা। দ্যাট মিনস এইখানে হচ্ছে এরকম, আর এইখানে কিরকম দেখেন তো, এখানে কিন্তু এইরকম, রাইট? এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমি একটু এখানে বড় করে দেখিয়েছি আর কি। এখন যখন ডিফ্লেক্টেড শেপ এইরকম হবে তখন কি হবে? নিউট্রাল অ্যাক্সিসের উপরে আসবে কি টেনশন, নিচে আসবে কি কম্প্রেশন। আচ্ছা, এখন এইটার একটা নাম আছে, এই নামটাও আমি বলে দিচ্ছি আর কি। আমরা সবাই জানি যে উত্তল লেন্স আর অবতল লেন্স, তাই না? যেমন দেখেন, এইটা কিন্তু কি উত্তল লেন্স, তাই তো নাকি? এইটা হচ্ছে একটা উত্তল লেন্স। আমরা এসএসসি তে দেখে এসেছি যে আলোক রশ্মি যখন পড়ে তখন উত্তল লেন্সের কি মধ্য দিয়ে কি হয়, চলে যায় আর কি। যাই হোক, সেটা আমার দেখানোর বিষয় না। সো এই যে এই শেপটাকে বলা হয় হচ্ছে উত্তল বা কনভেক্স, ইংলিশে বলা হয় কি কনভেক্স, ঠিক আছে? আর আমরা জানি যে এইটা হচ্ছে একটা অবতল লেন্স, এইটা হচ্ছে একটা অবতল লেন্স, এই যে এইটা, অর্থাৎ এই শেপটাকে বলা হয় হচ্ছে অবতল, বা ইংলিশে বলা হয় কনকেভ। কনকেভ। তাহলে এইটা হচ্ছে কনভেক্স, বা সহজে মনে রাখতে পারেন যে পেট মোটা হচ্ছে কনভেক্স,
আর যেটার হচ্ছে পেট চিকন সেটা হচ্ছে কি কনকেভ। তাহলে এখন আপনারা দেখেন যে এই যে যে শেপটা আমি এখানে ড্র করেছি, এই শেপটা কেমন, এখানে উত্তল অংশ কোথায় আছে, উপরে আছে না নিচে আছে বলেন? নিচে নিচে স্যার। এখানে উত্তল অংশ আছে নিচে, এক্স্যাক্টলি। তাহলে Downward. এটাকে আমরা কি বলবো? কনভেক্স ডাউনওয়ার্ড। এই শেপকে আমরা বলবো কনভেক্স ডাউনওয়ার্ড, কারণ উত্তল অংশ আছে নিচে। বা এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি যে এটা হচ্ছে কি অবতল অংশ কোথায় আছে, উপরে। দ্যাট মিন্স কনকেভ আপওয়ার্ডস। তাহলে এখন কি আর এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। এটা কনভেক্স ডাউনওয়ার্ড অথবা কনকেভ আপওয়ার্ডস। তাহলে এটা কি এখন আপনারাই বলেন, ডান দিকেরটা কি হবে? ডান। ঠিক আছে স্যার। স্যার এটা হচ্ছে উত্তল উত্তল। খুব সিম্পলি চিন্তা করেন, উত্তল অংশ পেট মোটা অংশ কোথায় আছে? উপরে আছে। তার মানে কি কনভেক্স উপরে। আপওয়ার্ডস। Upward. এটাকে আমরা বলবো এটা হবে কনভেক্স Convex আপওয়ার্ডস। upwards. কনভেক্স, আর দ্বিতীয়টা CONVEX, কনভেক্স, কনভেক্স আপওয়ার্ডস। অথবা আমরা এটাকে বলতে পারি কনকেভ ডাউনওয়ার্ডস, যে কোনো একটা। একই জিনিসেরই কিন্তু নাম, এইটারই কিন্তু নাম, ঠিক আছে? এটাকে আমরা বলবো কনভেক্স আপওয়ার্ডস। হচ্ছে এটা উত্তল হবে। না না না, দেখেন এখানে উত্তল অংশ কিন্তু উপরে আছে, আর অবতল অংশ কোথায় আছে? নিচে আছে না? যদি এই দিক থেকে চিন্তা করেন তাহলে এটা কি অবতল, আর যদি উপরের দিক থেকে চিন্তা করেন তাহলে কি এটা উত্তল, তাই না? নাকি যদি উপরের দিক থেকে চিন্তা করেন তাহলে এটা হচ্ছে উত্তল, এই যে। আর যদি নিচের দিক থেকে চিন্তা করেন তাহলে কিন্তু এটা অবতল, এই যে ভেতরের দিকে, এই যে স্যার এরকম। এটা নিচ থেকে চিন্তা করতে হবে, কলাম তো ওইদিকে সাপোর্ট দিচ্ছে, নেগেটিভ সাপোর্ট। নো 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 নো, এটা কোনো ব্যাপার না। আমি শুধুমাত্র যেটুকু বলি সেটুকুই চিন্তা করেন, এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করেন না। এখানে কলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি শুধুমাত্র এই শেপের আমি নাম শেখাচ্ছি যে নাম কি, দ্যাটস ইট। যেমন এইখানে যদি আমরা উপরের দিক থেকে এইটাকে দেখি তাহলে এটা হচ্ছে পেট মোটা, উত্তল। আর যদি নিচের দিক থেকে দেখি তাহলে দেখেন এটা কিন্তু পেট কি চিকন, তাই না? এরকম ভেতরের দিকে, তার মানে অবতল। আবার এইটাও সেম, দেখেন উপরের দিক থেকে চিন্তা করলে এটা কিন্তু অবতল, আর নিচের দিক থেকে চিন্তা করলে এটা কিন্তু উত্তল, ঠিক আছে? এটা খুবই সিম্পল। সো এটাকে আমরা বলতে পারি কনভেক্স আপওয়ার্ডস অথবা কনকেভ ডাউনওয়ার্ডস। সো জিনিসগুলো কিন্তু আসলে মুখস্থ করার কিছু নাই, আমরা শুধুমাত্র নাম শিখলাম। ওকে, তাহলে আমরা শিখলাম যে পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে ডিফ্লেক্টেড শেপ কেমন হয়, কনভেক্স ডাউনওয়ার্ডস, এবং টেনশন আসে কোথায়? নিচে, তাই এখানে স্টিল দিতে হবে নিচে। আর নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে এটা ডিফ্লেক্টেড শেপ হয় কনভেক্স আপওয়ার্ডস, অর্থাৎ উত্তল অংশ উপরে, কনভেক্স আপওয়ার্ডস, এবং এখানে টেনশন আসে উপরে, তার মানে স্টিল দিতে হবে কোথায়? উপরে। ওকে, এখন দেখেন যে এই একই বিম যদি এটা ফিক্সড সাপোর্ট হইতো, হ্যাঁ, যদি ধরেন যে এইটা ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করতো, কলামটা এখানে কলাম সিম্পল সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, আবার ফিক্সড সাপোর্ট হিসেবেও কাজ করতে পারে, ঠিক আছে? সো ধরেন যে এটা হচ্ছে একটা স্ল্যাব বা একটা বিম, তাহলে এইটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হইতো? এটা কিন্তু আমি সলিড মেকানিক্স দেখাচ্ছি, এটা কিন্তু আরসিসি না, এটা হচ্ছে সলিড মেকানিক্স। যাই হোক, বাট আরসিসি তে আমাদের কাজে লাগবে, তাই আমি একবার দেখাচ্ছি। সো যেহেতু এটা ফিক্সড সাপোর্ট, তাই এখানে লেফট সাপোর্টেও কিন্তু নেগেটিভ মোমেন্ট আসবে, এখানেও আসবে নেগেটিভ মোমেন্ট, মিড স্প্যানে অবশ্যই পজিটিভ মোমেন্ট, আর ইন্টেরিয়র সাপোর্টে অবশ্যই নেগেটিভ মোমেন্ট। এই পাশেও সেম হবে, অনেকটা এরকম, ঠিক আছে? এখন তিনটা সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসছে, এই যে এখানে নেগেটিভ, এখানে, আবার মাঝখানে অ্যাজ ইউজুয়াল পজিটিভ। সো এখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, এখন কিন্তু সাপোর্টেও নেগেটিভ মোমেন্ট, তার মানে সাপোর্টেও কিন্তু এখন
স্টিল দেওয়া লাগবে উপরে। নেগেটিভ মোমেন্ট মানে কি, এই যে টেনশন উপরে, তার মানে স্টিল দেওয়া লাগবে উপরে। ঠিক আছে, সাধারণত এই রকম ক্ষেত্রে এক্সটার্নাল মানে এক্সটেরিয়র সাপোর্টে নেগেটিভ মোমেন্টটা একটু কম হয়, আর ইন্টেরিয়র সাপোর্টে নেগেটিভ মোমেন্টটা অনেক বেশি হয় সাধারণত। স্যার ফিক্স সাপোর্টের ক্ষেত্রে নেগেটিভ মুভমেন্টটা একটু ক্লিয়ার ভাবে একটু বেসিক্যালি ধারণা দিন। কোথায় বুঝতে সমস্যা সেটা বলেন। ফিক্স সাপোর্টে মানে নেগেটিভ মুভমেন্টটা। ফিক্সড সাপোর্টে আমরা কি জানি, ফিক্সড এখন সাপোর্ট যে মানে হচ্ছে ফিগারটা ড্র নেগেটিভ করছেন মোমেন্ট। হ্যাঁ, মিড স্প্যানে যে নেগেটিভ হইল সেটা কিভাবে? মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট, এটা আমরা সলিড মেকানিক্স থেকে শিখে এসেছি। না, এইটা ব্যাখ্যা করতে গেলে আমি আরসিসি ক্লাস আসলে নেওয়া হবে না, বুঝতে পারছেন? মিড স্প্যানে পজিটিভ। স্যার ও বলতেছে যে সাপোর্টের নেগেটিভ মোমেন্টটা কিভাবে আসলো এটাই জানতে চাচ্ছে। কিভাবে আসলো? আচ্ছা দেখেন, এখানে কি লোডের মান দেওয়া আছে? লোডের মান কিন্তু দেওয়া নাই, তাই না? তাই তো নাকি? জি স্যার। যদি লোডের মান এখানে দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা এই মোমেন্টের পরিমাণটা বের করতে পারতাম। তো যেহেতু এখানে মান দেওয়া নেই, তাহলে সে কারণে আমরা কখনোই জানি না যে এই মোমেন্টটা আসলে কতটুকু। শুধু আমরা এইটাই জানি যে এখানে যেহেতু একটা ফিক্সড সাপোর্ট আছে, তাই এখানে অবশ্যই নেগেটিভ মোমেন্ট আসবে। আমি আরেকটু তাহলে ফ্ল্যাশব্যাকে যাই, যে যখন আমরা দেখতাম যে একটা ক্যান্টিলিভার বিম থাকে, এবং তার এক পাশে কি থাকে, ফিক্সড সাপোর্ট থাকে, তখন এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হইতো বলেন? এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হইতো? বাম পাশে নেগেটিভ মোমেন্ট আর কি সাপোর্টের নেগেটিভ মোমেন্ট দিকে জিরো, তাই না? যেহেতু এখানে কোনো সাপোর্ট নাই, একটা ফ্রি এন্ড মুক্ত প্রান্ত, তাই এখানে জিরো। তো এইখানে যে কারণে নেগেটিভ মোমেন্ট আসতো সাপোর্টে, ঠিক এখানেও ওই একই কারণে সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসে। ঠিক আছে, এটা আমরা লোড নিয়ে ক্যালকুলেশন করে আমরা দেখাতে পারি যে সাপোর্টে অবশ্যই নেগেটিভ মোমেন্ট আসবে। ওকে, সো এইটা কিন্তু আসলে আমার কোর্সের কোনো মানে আলোচ্য বিষয় না, তারপরেও আমি বলছি শুধুমাত্র যাতে আপনাদের বুঝতে সহজ হয় সে কারণে। আচ্ছা, তারপরেও বলেন, এখন কি মানে আর কারোর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার, বুঝতে পারছি। না স্যার, ঠিক আছে স্যার। যদি দুই দিকে দুইটা ফিক্সড সাপোর্ট থাকে এবং মাঝখানে ইউডিএল থাকে, তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? তখন দুই দিকেই নেগেটিভ মোমেন্ট আসবে, কারণ দুই দিকেই ফিক্সড সাপোর্ট আর মাঝখানে কি পজিটিভ মোমেন্ট। সো এই জিনিসগুলো আসলে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে আর কি। ঠিক আছে, কারণ এগুলো আমরা যখন স্ল্যাব ডিজাইন করব আমাদের কাজে লাগবে এই কনসেপ্টগুলো। ওকে, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে পজিটিভ মোমেন্ট যেখানে আসবে সেখানে আমরা স্টিল দিব নিচে, কারণ টেনশন আসবে নিচে, আর যেখানে নেগেটিভ মোমেন্ট সেখানে আমরা স্টিল দিব উপরে, কারণ টেনশন আসবে কোথায়? উপরে। এইটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ক্লিয়ার স্যার এটা। এখন আমরা শিখব যে কিভাবে আমরা একটা ওয়ান ওয়ে স্ল্যাবকে ডিজাইন করতে পারি। ঠিক আছে, এখানে একটা ডিজাইনের এক্সাম্পল দেওয়া আছে। আরসিসি তে যখন কোনো একটা কোশ্চেন লেখা হয় তখন সেই কোশ্চেনের মধ্যে হাজারো রকমের ইনফরমেশন থাকে। সো উত্তর করার আগে একটা কোশ্চেনের প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, যদি কোনো একটা ওয়ার্ড আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি মানে এর ভুল করার সম্ভাবনা বেশি। দ্যাট মিনস, কারণ ধরেন যে এখানে উদাহরণস্বরূপ এখানে যে লেখা আছে বিল্ট ইন্টিগ্রালি, এর একটা বিশেষ অর্থ আছে। আবার এখানে দেখেন স্প্যানের আগে বলা আছে ক্লিয়ার স্প্যান, এর একটা অর্থ আছে। সো প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে আমি একটু বলি যে হোয়াট ইজ ওয়ান ওয়ে স্ল্যাব। ধরেন যে এইটা হচ্ছে কোনো একটা বিল্ডিং এর বিম কলাম লেআউট। ঠিক আছে, এইটা এগুলো হচ্ছে বিম, এই যে এগুলো হচ্ছে বিম, আর বিম গুলা যেখানে মিট করেছে সেগুলো হচ্ছে কলাম, যে এটা একটা বিম। ঠিক আছে, এখানে এই যে এখানে কলাম আছে, প্রত্যেকটা বিমের সংযোগস্থলে কিন্তু কলাম আছে, তাই না?
আচ্ছা, তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এখানে কোনটা ওয়ান ওয়ে স্ল্যাব আর কোনটা টু ওয়ে স্ল্যাব? প্লিজ কেয়ারফুলি খেয়াল করেন সবাই যে এখানে অনেকগুলো স্ল্যাব আছে। যেমন এইটা একটা স্ল্যাব প্যানেল, এগুলোকে এক একটা প্যানেল বলা হয়। যেমন এইটা একটা প্যানেল, এইটা একটা প্যানেল, এইটা একটা, এটা 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 এটা। এখানে 9টা স্ল্যাবের প্যানেল আছে। তো 9টা প্যানেলের মধ্যে সবগুলাই যে একেবারে টু ওয়ে স্ল্যাব হবে তা কিন্তু কখনোই না। এখানে কোনটা ওয়ান ওয়ে হতে পারে, কোনটা টু ওয়ে হতে পারে। সো কোনটা ওয়ান ওয়ে এবং কোনটা টু ওয়ে এটা আমরা কিভাবে বুঝবো? ওয়ান ওয়ে মানে স্যার প্যানেল, হ্যাঁ বলুন। স্যার ওয়ান ওয়ে হচ্ছে মানে যে প্যানেল গুলো হবে স্যার এর দৈর্ঘ্য আর প্রস্থর অনুপাত 2 এর অধিক হবে স্যার, সেটা হবে ওয়ান ওয়ে। আর যেটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 এর কম অথবা সমান হবে এটা টু ওয়ে হবে। থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, দিস ইজ দ্য মেইন অ্যান্সার। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ঠিক আছে, যে যদিও ওয়ান ওয়ে এ কথার অর্থ হচ্ছে যে এক দিক, দ্যাট মিনস লোড শুধুমাত্র এক দিকে ক্যারিড হয় বা লোড শুধুমাত্র একটা ডিরেকশনে বহন করা হয়। আবার টু ওয়ে তার মানে কি? টু ওয়ে মানে দুই দিক, তার মানে লোড দুই দিকেই বহন করা হয়। যদিও বাংলা অর্থ হচ্ছে এটা, কিন্তু এর মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত তার উপরে ডিপেন্ড করে। যেমন ধরেন যে এই প্যানেলটা, এই যে এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছি এইটার দৈর্ঘ্য কত? এইটা হচ্ছে দৈর্ঘ্য, ধরলাম সাপোজ এল হচ্ছে এর দৈর্ঘ্য। আর এটার প্রস্থ কতটুকু? এতটুকু। আমরা ধরলাম এটার প্রস্থ হচ্ছে বি। তাহলে যেহেতু বিম কলাম লেআউট, তার মানে আমরা এই ডিসটেন্স গুলো অবশ্যই জানবো। তাহলে যদি আমরা দেখি যে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে ভাগ করলে, আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভাগফল। দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে ভাগ করলে 2 এর থেকে বড় মান পাওয়া যাচ্ছে অথবা 2 এর সমান মান পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এই স্ল্যাবটা কি? ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি আমরা দেখি যে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে ভাগ করলে 2 থেকে কম মান পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে একটা টু ওয়ে স্ল্যাব। আমাদের অনেকের মধ্যে হয়তো বা এই ধারণা আছে যে কোনো একটা স্ল্যাবের যদি চারপাশেই বিম থাকে তাহলে সেটা টু ওয়ে স্ল্যাব, আবার যদি শুধুমাত্র দুই দিকে বিম থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ান ওয়ে। না, এটা ভুল কথা। বিম যদি চারদিকেও থাকে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যদি 2 থেকে বড় হয় তাও সেটা ওয়ান ওয়ে। ঠিক আছে, ওকে। সো আমরা এখন ডিজাইন করা শিখবো হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। খুব কেয়ারফুলি কোশ্চেনটা খেয়াল করেন। এখানে বলা আছে যে এ রেইনফোর্সড কনক্রিট ওয়ান ওয়ে স্ল্যাব ইজ বিল্ট ইন্টিগ্রালি উইথ ইটস সাপোর্টস। এটা একটা পার্ট। একটা রেইনফোর্সড কনক্রিট ওয়ান ওয়ে স্ল্যাব এর সাপোর্টের সঙ্গে বিল্ট ইন্টিগ্রালি, তার মানে একসঙ্গে কাস্টিং করা। বিল্ট ইন্টিগ্রালি কথার অর্থ হচ্ছে স্ল্যাব এবং বিম একসঙ্গে কাস্টিং করা। স্ল্যাবের সাপোর্ট হচ্ছে বিম আর বিমের সাপোর্ট হচ্ছে কলাম। যেহেতু এটা স্ল্যাব ডিজাইন, তাই এখানে সাপোর্ট এই কথাটার দ্বারা আমরা বুঝবো হচ্ছে বিম। স্ল্যাব এবং বিম একসঙ্গে কাস্টিং করা। অথবা এখানে এরকম বলা থাকতে পারে যে বিল্ট ইন্টিগ্রালি, অথবা এখানে বলা থাকতে পারে যে ওয়ান ওয়ে স্ল্যাব ইজ বিল্ট মনোলিথিক্যালি। মনোলিথিক্যালি একটা ওয়ার্ড। সো বিল্ট মনোলিথিক্যালি এই কথার অর্থও কিন্তু সেম, অর্থাৎ একসঙ্গে কাস্টিং করা স্ল্যাব এবং বিম। বা এরকম বলা থাকতে পারে যে এ রেইনফোর্সড কনক্রিট ওয়ান ওয়ে স্ল্যাব ইজ মনোলিথিক উইথ ইট সাপোর্টস। শুধু মনোলিথিক, তার মানেও সেম, একসঙ্গে কাস্টিং করা। আর একসঙ্গে কাস্টিং করা এর অর্থ হচ্ছে যে বিমটা স্ল্যাবের জন্য একটা ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, এন্ড কনসিস্টস অফ টু ইকুয়াল স্প্যানস, অর্থাৎ দুইটা সমান স্প্যানের সমন্বয়ে এটা গঠিত। কনসিস্ট অফ মানে গঠিত হওয়া। হ্যাঁ, ইচ উইথ এ ক্লিয়ার স্প্যান অফ 15 ফিট। প্রত্যেকটা ক্লিয়ার স্প্যান হচ্ছে কত? 15 ফিট।
এখন ক্লিয়ার স্প্যান বলতে আমরা কি বুঝি? ক্লিয়ার স্প্যান মানে হচ্ছে একটা সাপোর্টের ইনার টু ইনার ডিস্টেন্স বা ইনার ডিস্টেন্স, সাপোর্টের ভেতর থেকে আর একটা সাপোর্টের ভেতর পর্যন্ত ডিস্টেন্স। ঠিক আছে, যেমন ধরেন যে এইটা হচ্ছে একটা স্ল্যাব, ধরেন যে এখানে স্ল্যাবের মাত্র একটা স্প্যান আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা স্প্যান, দুইটা সাপোর্টের মাঝখানে একটা স্প্যান, সো এখানে একটা স্প্যান আমি দেখাচ্ছি। তাহলে এখানে ক্লিয়ার স্প্যান মানে হচ্ছে এই সাপোর্টের বা এই বিমের ভেতর থেকে ক্লিয়ার স্প্যান, সাপোজ সিএস দ্বারা আমি চিহ্নিত করলাম, এই বিমের ভেতর থেকে এই বিমের ভেতর পর্যন্ত, এটা হচ্ছে কি, এতটুকু হচ্ছে ক্লিয়ার স্প্যান। বা এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে আচ্ছা আমার সরি, এর আরেকটা নাম আছে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। আচ্ছা, এখন যদি ধরেন যে আমরা সাপোর্টের বাইরে থেকে বাইরে পর্যন্ত ডিস্টেন্স নিতাম, তাহলে এটার নাম হচ্ছে কি আউটার ডিস্টেন্স অথবা আউট টু আউট ডিস্টেন্স। আউট টু আউট ডিস্টেন্স হচ্ছে এইটা। আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। সাপোর্টের মিড পয়েন্ট থেকে এই সাপোর্টের মিড পয়েন্ট পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। ওকে, সো আমরা স্ল্যাব ডিজাইনের সময় সাধারণত সব সময় ক্লিয়ার স্প্যান নিয়ে কাজ করব। এই যে এই ক্লিয়ার স্প্যান নিয়ে আমরা ক্যালকুলেশন করব। কেন করব আমি পরে দেখাবো। আচ্ছা আচ্ছা, সো আমরা সবসময় ক্লিয়ার স্প্যান নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে দ্য সার্ভিস লাইভ লোড ইজ 100 PSF, লাইভ লোডের মান দেওয়া আছে এবং 4000 PSI কনক্রিট ইজ স্পেসিফাইড ফর ইউজ। এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, অর্থাৎ কনক্রিটের সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 4000 PSI। ঠিক আছে, আর উইথ স্টিল উইথ ইল্ড স্ট্রেস অফ 60000 PSI, স্টিলের ইল্ড স্ট্রেস কত? 60000 PSI। এই দুটো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। ডিজাইন দ্য স্ল্যাব বাই ইউএসডি মেথড, ইউএসডি মেথডে এই স্ল্যাবটাকে ডিজাইন করতে বলা হচ্ছে। এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ইউজ নরমাল ওয়েট কনক্রিট, and this is a very important information. এখানে এই স্ল্যাব কনস্ট্রাকশনে এমন কনক্রিট ব্যবহার করা হবে যে কনক্রিটটা হচ্ছে নরমাল ওয়েট কনক্রিট। নরমাল ওয়েট কনক্রিট মানে হচ্ছে যে কনক্রিটের ইউনিট ওয়েট বা ডেনসিটি মোটামুটি 145 থেকে 150 পাউন্ড পার কিউবিক ফিটের মধ্যে ভ্যারি করে। অর্থাৎ যেটা আমরা সাধারণত সব জায়গাতে ব্যবহার করি সেটা হচ্ছে নরমাল ওয়েট কনক্রিট। তাহলে এখানে এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে এখন স্ল্যাব ডিজাইন করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে আমরা কোশ্চেন পড়ে আমরা এতক্ষণ কি বুঝলাম যে আমাদের এখানে স্ল্যাব আছে, মানে সরি স্ল্যাবের স্প্যান আছে দুইটা বা স্ল্যাবের প্যানেল আছে দুইটা, এবং দুইটা প্যানেলই কিন্তু 15 ফিট। এইটা একটা প্যানেল, এইটা আর একটা প্যানেল, অথবা এইটা দুইটা স্প্যান। এখন এখানে কিন্তু কোশ্চেনে উল্লেখ করে কোথাও বলা নাই যে কোন প্যানেলটা ডিজাইন করতে হবে। বলা আছে? বলা নাই। তাহলে আমরা কোন প্যানেল ডিজাইন করব? এখানে আসলে দুইটা প্যানেলই সেম, এই প্যানেলটাও যা এই প্যানেলটাও তাই, তাই যে কোনো একটা প্যানেল ডিজাইন করলেই হবে। আমি কিন্তু পরীক্ষাতে এমন করতে পারি, সাপোজ যে আমি বললাম যে একটা স্ল্যাব ডিজাইন করো যেখানে স্ল্যাবের স্প্যান সংখ্যা হচ্ছে সাপোজ 4টা স্প্যান আছে, স্ল্যাবে 4টা স্প্যান আছে, 1টা 2টা 3টা 4টা, এবং আমি উল্লেখ করে দিলাম যে ডিজাইন দ্য প্যানেল বি, শুধুমাত্র এই প্যানেলটা ডিজাইন করতে হবে অথবা এই স্প্যানটাকে ডিজাইন করতে হবে। সো সেক্ষেত্রে কি করতে হবে আমি পরে বলবো। ওকে, সো সবার আগে একটা স্ল্যাব ডিজাইনের শুরুতে আমাদের যে কাজ সেটা হচ্ছে স্ল্যাবের থিকনেস বের করা। আবার তারও আগে আমি যে কথাটা সবাইকে বলবো সেটা হচ্ছে একটা স্ল্যাবের ডিজাইন মানে একটা বিমের ডিজাইন। একটা বিমের ডিজাইন যা একটা স্ল্যাবের ডিজাইনও তাই। যেহেতু আপনারা বিমের ডিজাইন শিখে আসছেন, তাই স্ল্যাবের ডিজাইন এখন নতুন করে শেখানোর কিচ্ছু নাই। শুধু কয়েকটা জিনিস যেগুলো না বললেই নয় আমি সেগুলো বলবো।
আচ্ছা, আমি নিলসন স্যারের বইয়ের 15th এডিশনটা আমি একটু সবাইকে দেখাবো। এই বইয়ের পেজ নাম্বার 384। আচ্ছা, এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব। স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার, আপনি কি স্ক্রিনে দেখাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে চ্যাপ্টার নাম্বার 12 অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাবস। দেখতে না পাচ্ছেন স্যার, সবাই? দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে আমাদেরটা আসছে তো, দেখতে পাচ্ছি। আচ্ছা, সো অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাবস। কোনো একটা চ্যাপ্টারের শুরুতে যে কথাবার্তাগুলো থাকে এই কথাবার্তাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কথাবার্তাগুলো যদি পড়ি আমরা তাহলে আমরা চ্যাপ্টার সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া পাবো। সো আমি অবশ্যই সব স্টুডেন্টকে আমি সাজেস্ট করব যে সবাই এই লেখাগুলো একটু পড়বেন, ঠিক আছে? একটা চ্যাপ্টারের শুরুর দিকে মানে 2 থেকে 3টা পেজ, এর মধ্যে অনেক ইনফরমেশন থাকে। যাই হোক, সো আমি দেখাবো হচ্ছে মেইনলি এই টপিকসটা, ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাবস। এই টপিকসের একটা ফিগার আমি মেইনলি দেখাবো, ফিগার নাম্বার 12.3, পেজ নাম্বার 383। এই ফিগারটা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্ল্যাব আছে, এটা একটা স্ল্যাব, আর এই স্ল্যাবের দুই পাশে 2টা বিম আছে, ঠিক আছে? যদি আমি একটু জুম করি তাহলে দেখেন যে এই স্ল্যাবের দুই পাশে যে 2টা বিম আছে সেই 2টা বিম হচ্ছে আই সেকশনের বিম, তাই না? এই যে আই সেকশন। সো যে সেকশনই হোক না কেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা স্ল্যাব ডিজাইন মানে হচ্ছে একটা বিমের ডিজাইন। কিভাবে দেখেন, এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে স্ল্যাব, মানে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য এই ফিগারটা দেখানো হয়েছে। তাহলে এই ফিগারের যে স্ল্যাব আছে, এই স্ল্যাবটা যখন ডিজাইন করব আমরা, তখন কিন্তু আমরা শুধুমাত্র একটা 12 ইঞ্চি স্ট্রিপ নিব এবং এই স্ট্রিপটাই আমরা ডিজাইন করব। এবং এই স্ট্রিপটা হচ্ছে এই যে এখানে হ্যাশ দিয়ে দেখানো আছে। এই যে 12 ইঞ্চি একটা স্ট্রিপ, এই 12 ইঞ্চি স্ট্রিপটাই আমরা ডিজাইন করব এবং এই যে ডিজাইন আমরা পাবো, এই ডিজাইনটাই আমরা পুরো স্ল্যাবে আমরা কন্টিনিউ করে দিব। অর্থাৎ এই 12 ইঞ্চি স্ল্যাবের মধ্যে আমরা যে রেইনফোর্সমেন্টের যে স্পেসিং পাবো, আমরা সেই স্পেসিংটাই কিন্তু পুরো স্ল্যাবে আমরা দিয়ে দিব, ঠিক আছে? স্যার স্ট্রিপটা মানে কি? এটা ফালা? স্ট্রিপ মানে হচ্ছে একটা অংশ, স্ল্যাবের একটা ছোট্ট অংশ, যে অংশের প্রস্থ হচ্ছে কত 12 ইঞ্চি, আর এই অংশটার থিকনেস কতটুকু আমরা দেখতে পাচ্ছি। দেখেন, স্ল্যাবের থিকনেস যদি এইচ হয় তাহলে এই অংশের থিকনেসও কত হবে? এইচ হবে। অর্থাৎ একটা স্ল্যাবের ডিজাইন মানে একটা বিমের ডিজাইন, যে বিমের উইথ হচ্ছে কত 12 ইঞ্চি আর যে বিমের থিকনেস হচ্ছে স্ল্যাবের থিকনেসের সমান। আমি এটাই বলতে চাচ্ছি, ঠিক আছে? দ্যাট মিনস যদি আমরা 12 অর্থাৎ 12 ইন্টু এইচ এই ডাইমেনশনের একটা বিম ডিজাইন করি, তাহলে আমাদের এই স্ল্যাব ডিজাইনটা হয়ে যাবে, ঠিক আছে? এটা 2 ওয়ে 1 ওয়ে, সব স্ল্যাবের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। স্যার সেক্ষেত্রে আমরা এখানে 12 ইঞ্চিটাই কেন ধরি স্যার, মানে 1 ফিটটাই কেন ধরি স্যার? আচ্ছা, কোশ্চেনটা আরেকবার প্লিজ। বলছি যে এখানে যে 12 ইঞ্চির কথা মানে উল্লেখ আছে যে আমরা 12 ইঞ্চি ধরে করছি, থিকনেসটা সেম, বাট আমাদের এটা কি স্যার বুঝছি না, মানে 12 ইঞ্চি ধরে করছি কেন? এখানে আমরা 12 ইঞ্চি ধরেই কেন করি স্যার, মানে 1 ফিট স্যার? এটা 12 ইঞ্চি মানেই তো 1 ফিট, রাইট? হ্যাঁ স্যার, জি স্যার, মানে আমি এটাই বলছি যে এখানে তো আমরা চাইলে 2 ফিট ধরে করতে পারতাম বা 3 ফিট ধরে করতে পারতাম। ও আমরা আচ্ছা কেন আচ্ছা, এখানে 1 ফিট ধরে করছি? ঠিক আছে। এটার কারণ হচ্ছে যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর।
যে কোনো একটা স্ল্যাব, সেই স্ল্যাবের ধরেন যে লেন্থ কিন্তু 100 ফিটও হতে পারে, রাইট? এটার লেন্থ 100 ফিটও হতে পারে। সো লেন্থ যতই হোক না কেন আমরা একক দৈর্ঘ্য নিয়ে আমরা ডিজাইন করব, একক দৈর্ঘ্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর, ঠিক আছে? ওকে স্যার। যেমন কোনো ওয়াল ফুটিং যখন আমরা ডিজাইন করব, ওয়াল ফুটিং, ওয়ালের নিচে যে ফুটিং থাকে, সেই ফুটিং ডিজাইনের সময়ও কিন্তু আমরা 1 ফিট স্ট্রিপ বা 12 ইঞ্চি স্ট্রিপ ধরে ডিজাইন করি। এর কারণ আর অন্য কিছু না, কারণ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, তাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এইটার আরেকটা কারণ হচ্ছে যে এটা আমরা স্ল্যাব ডিজাইনের লাস্টে বুঝতে পারবো যে, আচ্ছা কোশ্চেনটা যখন আসলো তখন আমি অ্যান্সারটাও শেষ করে রাখি, না হলে পরে আর মনে থাকবে না। যেমন এইটা একটা স্ল্যাব ডিজাইন, এই স্ল্যাব ডিজাইনের শেষে আমরা যখন স্টিলের স্পেসিং পাবো 0.27 ইঞ্চি স্কোয়ার পার ফিট, প্রতি ফিটে এত ইঞ্চি স্কোয়ার। সো এখান থেকে আমরা খুব সহজে আসলে কত সেন্টার টু সেন্টার, কত ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা আমরা বের করতে পারি। তার মানে এই না যে এখানে 2 ফিট নিয়ে ডিজাইন করলে বের করা যাবে না, অবশ্যই যাবে, বাট সবসময় মাথায় রাখবেন যে একক দৈর্ঘ্য বা একক প্রস্থ বা একক ক্ষেত্রফল এটা হচ্ছে সবসময় স্ট্যান্ডার্ড। ওকে, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম, তাহলে আমরা এটা বুঝলাম, ঠিক আছে, এখানে আমার আর কিছু বলার নাই। সো এর পরবর্তী পৃষ্ঠা, পেজ নাম্বার 384, এইখানে একটা টেবিল আছে। এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। এই টেবিল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? না স্যার। সো এখানে এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টেবিল থেকে আমরা কোনো একটা স্ল্যাবের মানে ওয়ান ওয়ে স্ল্যাবের থিকনেস সম্পর্কে জানতে পারি। যেমন দেখেন, যদি স্ল্যাবটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে L/24, যদি বোথ এন্ডস কন্টিনিউয়াস হয় তাহলে L/28। তাহলে এখন আমি আবার একটু লেকচারে ফিরে যাচ্ছি। আমি বলছিলাম যে কোনো একটা স্ল্যাব ডিজাইনের প্রথম ধাপ হচ্ছে সেই স্ল্যাবের থিকনেস বের করা। এখন যদি থিকনেস আমরা বের করতে চাই তাহলে সবার আগে আমাদেরকে বের করতে হবে বা বুঝতে হবে যে আমরা যে স্ল্যাবটা ডিজাইন করছি সেটা কেমন, সেটা কি সিম্পলি সাপোর্টেড, নাকি ওয়ান এন্ড কন্টিনিউয়াস, নাকি বোথ এন্ডস কন্টিনিউয়াস, নাকি একটা ক্যান্টিলিভার স্ল্যাব। এটা সবার আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে। সো আমি কিছু গাইডলাইন দিচ্ছি যে এটা আমরা কিভাবে বুঝবো। দেখেন, ধরেন যে এইটা হচ্ছে একটা স্ল্যাব, ঠিক আছে, এইটা হচ্ছে একটা স্ল্যাব। সো এই স্ল্যাবের প্রত্যেকটা সাপোর্ট হচ্ছে সিম্পল সাপোর্ট। দ্যাট মিনস স্ল্যাবগুলা, এই স্ল্যাবের প্রত্যেকটা অংশ বিমের উপরে জাস্ট সিম্পলি বসানো আছে। সাপোজ বিয়ারিং প্যাডের মাধ্যমে এটা বসানো থাকতে পারে। আমরা বিভিন্ন ফ্লাইওভারে দেখেছি যে ফ্লাইওভারে কিন্তু বিয়ারিং প্যাডের মাধ্যমে কখনো কখনো পিয়ারের উপরে কিন্তু স্প্যান বসানো থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সিম্পল সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা একটা সিম্পল সাপোর্ট, এটা ফিক্সড সাপোর্ট না। তো যদি এরকম হয়, দ্যাট মিনস একটা, দুইটা, তিনটা স্প্যান থাকে এবং প্রত্যেকটা সাপোর্ট সিম্পল সাপোর্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে এই প্যানেলটা হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, এইটাও সেম, আর শুধুমাত্র মাঝখানেরটা হচ্ছে বোথ এন্ডস কন্টিনিউয়াস। আচ্ছা, এর কয়েকটা ব্যাখ্যা আছে, সবাই কেয়ারফুলি খেয়াল করেন। ওয়ান এন্ড কন্টিনিউয়াস এর বাংলা কি? এর বাংলা হচ্ছে একটা প্রান্ত কন্টিনিউয়াস। এন্ড মানে প্রান্ত। সো চলমান, এক প্রান্তে চলমান। হ্যাঁ, সো মানে সবসময় যে শুদ্ধ বাংলা দরকার তা না, জাস্ট মেন জিনিসটা বুঝলেই হবে। দেখেন, এখানে কন্টিনিউয়াস এর অর্থ হচ্ছে যে এই যে স্ল্যাবের প্যানেলটা আছে, এটা একটা প্যানেল, এই প্যানেলের বাম প্রান্ত কিন্তু ডিসকন্টিনিউয়াস, কারণ এই পাশে আর অন্য কোনো কিছু নাই। অথচ এই স্ল্যাবের ডান প্রান্ত কিন্তু কন্টিনিউয়াস, কারণ এইদিকে আরো অন্যান্য প্যানেল আছে, রাইট? সো এইটা হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, একটা প্রান্ত কন্টিনিউয়াস। আবার এই প্যানেলটা দেখেন, মাঝখানের যে প্যানেল, বা এইটাকে স্প্যানও বলতে পারি, স্প্যান বা প্যানেল, এই স্প্যানটার এই পাশও কন্টিনিউয়াস আবার এই পাশও কন্টিনিউয়াস, সে কারণে এটা হচ্ছে বোথ এন্ডস কন্টিনিউয়াস, মানে উভয় প্রান্তই কন্টিনিউয়াস। আচ্ছা, সো এটা খুবই সহজে আমরা বুঝতে পারতেছি। কিন্তু এখন যদি আমি বলি, ধরেন যে যদি প্রত্যেকটা সাপোর্ট এখানে বিল্ট ইন্টিগ্রালি হইতো, বা যদি মনোলিথিক বিম হইতো, তাহলে আমরা কি বলতাম? যদি এটা মনোলিথিক হইতো, দ্যাট মিনস এইটাও ফিক্সড সাপোর্ট, এইটাও সবগুলা ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করবে বা একসঙ্গে ঢালাই দেওয়া,
তখন আমরা বলতাম যে প্রত্যেকটা স্প্যানই বোথ এন্ডস কন্টিনিউয়াস। তিনটা স্প্যানই বোথ এন্ডস কন্টিনিউয়াস, এটা সবাই মাথায় রাখবেন। কারণ হচ্ছে দেখেন এই ফিগারটা ভালো মতো খেয়াল করেন, দিস ওয়ান। এই ফিগারে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে মাত্র দুইটা স্প্যান আছে এবং প্রত্যেকটা সাপোর্ট হচ্ছে ফিক্সড সাপোর্ট। তার মানে দেখেন যে এখানে কিন্তু কোনো একটা স্প্যানের বাম পাশেও নেগেটিভ মোমেন্ট আছে, আবার ডান পাশেও নেগেটিভ মোমেন্ট আছে, আবার এখানেও সেম, এই পাশেও নেগেটিভ এই পাশেও নেগেটিভ মোমেন্ট আছে। আবার আরেকভাবে আমরা চিন্তা করতে পারি, দেখেন যে এর ডিফ্লেক্টেড শেপ কেমন হয়। এর ডিফ্লেক্টেড শেপ অনেকটা এরকম হয়, যেখানে ফিক্সড সাপোর্ট থাকবে সেইখানে ডিফ্লেক্টেড শেপের স্লোপ 0 হয়, দ্যাট মিন্স হরিজন্টাল হয়। এটা আমরা আগের কোর্সগুলোতে শিখে এসেছি। যেমন এইখানে সাপোর্টের কাছাকাছি যে হরিজন্টাল হয়ে যাবে, সোজা হয়ে যাবে, আবার এইখানে এসে একটু কার্ভ হবে, আবার এইখানে যে কি হবে, হরিজন্টাল হবে। ঠিক আছে? সো সাপোজ আমরা এই যে কোনো একটা স্প্যান চিন্তা করি, যদি এই স্প্যানের এই পাশে যেহেতু অন্য কোনো স্প্যান নাই, তাই না, তাহলে এটাকে আমরা ওয়ান এন্ড কন্টিনিউয়াস কেন বলছি না? শুধুমাত্র একটা প্রান্ত কন্টিনিউয়াস হওয়া সত্ত্বেও কেন আমরা এটাকে বোথ এন্ডস কন্টিনিউয়াস বলছি? এর কারণটা হচ্ছে, যদিও এর বাম পাশে কোনো স্প্যান নাই, কিন্তু দেখেন যে এর বাম পাশে যদি আর একটা স্প্যান থাকতো, যদি থাকতো, তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেমন হতো, এখনো কিন্তু এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তেমনই আছে। যেমন যদি এর বাম পাশে আর একটা স্প্যান থাকতো, সেক্ষেত্রে কিন্তু এইখানেও নেগেটিভ মোমেন্ট আসতো, এখনো কিন্তু এখানে নেগেটিভ মোমেন্ট আসছে, তাই না? আবার এর বাম পাশে যদি আর একটা স্প্যান থাকতো, তাহলে এইখানে কিন্তু এটা ডিফ্লেক্টেড শেপ, এটা কিন্তু স্লোপ 0 হইতো এখানে, আবার এখানেও কিন্তু স্লোপ 0, তাই না? এটা আরেকটু ভালো বুঝতে পারবেন এই ফিগারে আসলে। এই যে এই বাম পাশের এই ফিগারটা দেখেন, এই স্প্যানটা যদি আমরা চিন্তা করি, এই স্প্যানের বাম পাশে কি কিছু আছে? আর বাম পাশে কিন্তু কিছু নাই, এবং সেই কারণে দেখেন যে এখানে বেন্ডিং মোমেন্ট কিন্তু 0, রাইট? এখন যদি এর এই পাশে আরেকটা স্প্যান থাকতো, যদি এখানে আরেকটা স্প্যান আমরা কল্পনা করি, তখন কি এখানে বেন্ডিং মোমেন্ট 0 হইতো? যদি এর এই পাশে আরেকটা স্প্যান থাকতো, এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট 0 হতো না, এখানে কিন্তু নেগেটিভ মোমেন্ট আসতো, তাই না? কারণ তখন এইটা হয়তো ইন্টেরিয়র সাপোর্ট। সো এই কারণেই হচ্ছে, যদি এটা ফিক্স সাপোর্ট হয় তাহলে প্রত্যেকটা স্প্যানই হবে বোথ এন্ডস কন্টিনিউয়াস, বা বোথ এন্ডস কন্টিনিউয়াস এর মতো আচরণ করবে। আর যদি সিম্পল সাপোর্ট হয়, তাহলে মানে স্প্যানগুলো আসলে যেমন এটা আসলে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, একটা প্রান্ত কন্টিনিউয়াস, সো এটা আসলে ওয়ান এন্ড কন্টিনিউয়াস হবে, আবার এটাও হবে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। ঠিক আছে? অর্থাৎ ফিক্সড সাপোর্ট যদি হয়, তাহলে একটা স্প্যান যদি কন্টিনিউয়াস নাও হয়, তাও সেইটা বোথ এন্ডস কন্টিনিউয়াস এর মতোই আচরণ করে, সো সেটা বোথ এন্ডস কন্টিনিউয়াস। স্যার মেইনলি কারণ হচ্ছে এটা নেগেটিভ মোমেন্ট, এই কারণেই স্যার। রাইট, এটার বাম পাশেও নেগেটিভ মোমেন্ট আসছে একটা স্প্যানের, আবার ডান পাশেও নেগেটিভ মোমেন্ট আসছে। ঠিক আছে? দ্যাট মিন্স যদি আমি অন্যভাবে বলি যে বিল্ট ইন্টিগ্রাল অথবা মনোলিথিক থাকলে আমরা বুঝবো হচ্ছে বোথ এন্ডস কন্টিনিউয়াস। আচ্ছা, এক্সকিউজ মি। ওকে, সো আমি আশা করি আপনারা এতদূর বুঝতে পারছেন সবাই। এরপরে আমরা আসি আরেকটা কেস। সাপোজ এখানে স্ল্যাবের স্প্যান আছে মাত্র একটাই, এবং দুইটা সাপোর্ট সিম্পল সাপোর্ট। যদি এমন হয় তাহলে এই স্ল্যাবটা হবে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। ঠিক আছে? অর্থাৎ যদি স্প্যান একটাই থাকে এবং সেটা যদি হয় সিম্পল সাপোর্ট, তাহলে এটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। কিন্তু দেখেন, যদি এইটা আবার হচ্ছে মনোলিথিক বিমের সঙ্গে থাকতো, তাহলে কিন্তু আবার এই স্প্যানটাই বোথ এন্ডস কন্টিনিউয়াস হইতো, বা বোথ এন্ডস কন্টিনিউয়াস হিসেবে ডিজাইন করা লাগতো। আর হোয়াট ইজ ক্যান্টিলিভার স্ল্যাব? যখন স্ল্যাবের মাত্র এক পাশে ফিক্স সাপোর্ট থাকে আর আরেক পাশে কোনো সাপোর্ট থাকে না, বা এটাকে বলা হয় মুক্ত প্রান্ত বা ফ্রি এন্ড, তাহলে আমরা এই স্ল্যাবকে বলবো ক্যান্টিলিভার স্ল্যাব। অর্থাৎ স্ল্যাবের এক পাশে থাকবে একটা মনোলিথিক বিম আর আরেক পাশে কিছুই থাকবে না, তাহলে এটা হচ্ছে ক্যান্টিলিভার স্ল্যাব। তাহলে আমরা মোটামুটি শিখলাম যে
ওয়ান এন্ড বোথ এন্ড আর হচ্ছে সিম্পলি সাপোর্টেড আর ক্যান্টিলিভার স্ল্যাব কখন কেমন হয়, এবং এগুলো কিন্তু সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস সিম্পলি সাপোর্টেড মানে যদি সাপোর্ট গুলো পিন সাপোর্ট হয় তাহলে স্ল্যাব হয় একরকম, আবার যদি সাপোর্ট গুলো ফিক্স সাপোর্ট হয় তাহলে স্ল্যাব হয় আরেক রকম, তাই না? ওকে, তো এখন আমরা একটু দেখি যে আমাদের এই যে এখানে যে কোশ্চেনটা আছে এইখানে আসলে আমাদের স্ল্যাবটা কেমন। যেহেতু এটা বিল্ট ইন্টিগ্রালি উইথ ইটস সাপোর্টস বা উইথ দ্য বিমস, তাহলে এটা অবশ্যই বোথ দ্য স্ল্যাব প্যানেলস আর বোথ এন্ডস কন্টিনিউয়াস। স্ল্যাবের সবগুলো দুইটা প্যানেলই হচ্ছে বোথ এন্ডস কন্টিনিউয়াস এর মতো আচরণ করবে। আর যদি বোথ এন্ডস কন্টিনিউয়াস হয় তাহলে আমরা পেজ নাম্বার 384। হ্যাঁ বলেন। স্যার এখানে বোথ এন্ডস কন্টিনিউয়াসটা কেন হলো? এখানে তো মানে মানে এই বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করেন স্যার, মানে আমরা কেন বলছি কোশ্চেনটা দেখে এটা। আচ্ছা আমি বলছি, তো যেহেতু এখানে বোথ এন্ডস কন্টিনিউয়াস সেহেতু এখানে স্ল্যাবের থিকনেস হচ্ছে কত, L/28। এই যে টেবিলের ক্যাপশন হচ্ছে যে মিনিমাম থিকনেস H অফ নন প্রি স্ট্রেসড ওয়ান ওয়ে স্ল্যাবস। এখানে সবাই একটু মাথায় রাখবেন যে এই টেবিল থেকে আমরা যে থিকনেস পাবো সেই থিকনেস থেকে কম থিকনেস কখনোই দেওয়া যাবে না। শুধুমাত্র শর্ত একটাই, শর্ত হচ্ছে সাপোজ দেখা যাচ্ছে যে এই টেবিল থেকে আমরা যে থিকনেসটা পাইলাম সেই থিকনেসটা অনেক বেশি, এবং স্ল্যাবের থিকনেস বেশি মানে কি সেখানে কস্টিং বেশি হবে। সো যদি স্ল্যাবের থিকনেসটা অনেক বেশি হয় এই টেবিল অনুসারে, তাহলে আমরা শুধুমাত্র একটা শর্ত সাপেক্ষে আমরা এর থেকে কম থিকনেস ব্যবহার করতে পারবো, এবং সেই শর্তটা হচ্ছে যে যদি কম থিকনেস ব্যবহার করলে স্ল্যাবের ডিফ্লেকশন নিয়ে কোনো সমস্যা না হয়, অর্থাৎ যদি ডিফ্লেকশনটা পারমিসিবল লিমিটের মধ্যে থাকে, তখনই আমরা শুধুমাত্র এই টেবিল থেকে যে থিকনেস পাবো তার চেয়ে কম থিকনেস ব্যবহার করতে পারবো। এছাড়া কখনোই আমরা পারবো না, অর্থাৎ এই টেবিল থেকে আমরা পাবো হচ্ছে মিনিমাম থিকনেস, এইটা ব্যবহার করতে হবেই, এটা দিতে হবেই। আচ্ছা, সো এখন একজনের কোশ্চেন ছিল যে আমরা মানে কেন আমরা বোথ এন্ডস কন্টিনিউয়াস নিচ্ছি। আচ্ছা আমি এতক্ষণ ধরে আসলে সেটাই বললাম, তারপর আমি শেষবারের মতো আরেকবার বলি। সেটা হচ্ছে যে আচ্ছা আমাদের এই স্ল্যাবটা কেমন, আমাদের এই স্ল্যাবটা হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ মাত্র দুইটা স্প্যান আছে এবং প্রত্যেকটা স্প্যান হচ্ছে 15 ফিট করে। যাই হোক, তো এখানে লোড আছে, এসব নিয়ে কোনো সমস্যা নাই। সো এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে, যেহেতু তিনটা সাপোর্ট ফিক্সড সাপোর্ট, এগুলো হচ্ছে ফিক্সড, তাই এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে হচ্ছে এরকম, অনেকটা এরকম। সো দেখেন যে একটা প্যানেলের ডান পাশেও নেগেটিভ মোমেন্ট, আবার বাম পাশেও নেগেটিভ মোমেন্ট, অর্থাৎ এই দিকে যদিও আর কোনো স্প্যান নাই তারপরেও এই সাপোর্টে কিন্তু নেগেটিভ মোমেন্ট আছে। যদি এইদিকে আরেকটা স্প্যান থাকতো, সে কথার কথা যদি এখানে আরেকটা স্প্যান থাকতো, তখনও কিন্তু এই সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসতো। আবার স্প্যান এখন নাই, তারপরেও কিন্তু এই সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসছে। এই কারণে এই প্যানেলটা আসলে বোথ এন্ডস কন্টিনিউয়াস এর মতো আচরণ করে, এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমাদের যে কোশ্চেনটা ছিল আর কি, যে কোশ্চেনটা দেখে আমরা ম্যাথটা করছি, এখানে ছিল যে ইটস সাপোর্ট এন্ড কনসিস্ট অফ টু প্যানেল স্প্যান। তো এটা দেখে আমরা কিভাবে বুঝলাম যে মানে এটা দেখেই কি আমরা বলছি যে এটা হচ্ছে বোথ ইন কন্টিনিউ? নো, আমি বেশ কয়েকবার বলেছি, আমি আবারও বলছি, আমরা বুঝলাম হচ্ছে বিল্ট ইন্টিগ্রালি এই কথাটার মাধ্যমে। ঠিক আছে, বিল্ট ইন্টিগ্রালি মানে স্ল্যাব এবং বিম একসঙ্গে কাস্টিং করা, এবং তার মানে প্রত্যেকটা সাপোর্ট ফিক্সড সাপোর্ট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো L/28, যেখানে এলটা হচ্ছে ক্লিয়ার স্প্যান। সো যেহেতু ক্লিয়ার স্প্যান দেওয়া আছে 15 ফিট, তাই আমরা এখানে 15 ফিটটা বসাই দিলাম। এবং সাধারণত আমরা স্ল্যাবের থিকনেস ইঞ্চিতে লেখি বা ইঞ্চিতে ব্যবহার করি বা ইঞ্চিতে রিপ্রেজেন্ট করি, সে কারণে একবারে আমরা 12 দিয়ে গুণ করে এটাকে ইঞ্চিতে নিয়ে আসলাম। ঠিক আছে, সো এটা ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, 6.43 ইঞ্চি। এখন সূত্র থেকে আমরা যে মানটা পাবো এটা কিন্তু কখনোই ফাইনালাইজড কোনো ভ্যালু না, এটাকে অবশ্যই রাউন্ড আপ করতে হবে। যদি এটা রাউন্ড আপ অবস্থায় না থাকে তাহলে অবশ্যই এটাকে
নিয়ারেস্ট 0.5 ইঞ্চিতে রাউন্ড আপ করতে হবে। এবং এর রেফারেন্সটা আমি একটু দিয়ে দিতে চাচ্ছি, কারণ রেফারেন্স বাদে আসলে আরসিসির ক্ষেত্রে কোনো কথা বলা উচিত না। এর রেফারেন্সটা হচ্ছে নিলসন স্যারের 15th এডিশনের বইয়ের পেজ নাম্বার 384। এই পেজের মধ্যেই সবকিছু রেফারেন্স আছে, থিকনেস সংক্রান্ত যা কিছু আছে সবকিছু এই এক পেজের মধ্যে আছে। এখানে বলা আছে দ্য টোটাল স্ল্যাব থিকনেস এইচ ইজ ইউজুয়ালি রাউন্ডেড টু দ্য নেক্সট হায়ার 1/2 ইঞ্চি। একটা লাইন ইংলিশে লেখা আছে, এটা মানে আমরা পড়বো এবং এটার অর্থ আসলে বুঝতে হবে। এই ক্যাপাসিটিটুকু আমাদের থাকা লাগবে আর কি, এটা আমি আগেও বলেছি। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে দ্য টোটাল স্ল্যাব থিকনেস কে সাধারণত রাউন্ড আপ করা হয় পরবর্তী হায়ার, নেক্সট হায়ার 1/2 ইঞ্চি। 1/2 মানে 0.5। সো পরবর্তী 0.5 এ রাউন্ড আপ করতে হবে। আমি একটু রাউন্ড আপের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার করতে চাচ্ছি। অনেক সময় দেখবেন যে বিভিন্ন ল্যাব ম্যানুয়ালে লেখা থাকে যে রাউন্ড দ্য রেজাল্ট বা রিপোর্ট দ্য রেজাল্ট টু দ্য নেক্সট হায়ার 0.25 ইঞ্চি, অথবা রিপোর্ট দ্য রেজাল্ট টু দ্য নেক্সট হায়ার 10 ইঞ্চি। এরকম অনেক কথা আমরা লেখা দেখি, বিশেষ করে ল্যাব ম্যানুয়ালে। বাট এই কথাগুলোর অর্থ কিন্তু আমরা অনেকেই জানি না। সো এই জিনিসটাও আমি এখন সবাইকে শেখাবো যে নিয়ারেস্ট রাউন্ড আপ বলতে আমরা আসলে কি বুঝি। ওকে, সো ধরেন যে আমাদেরকে বলা আছে যে নিয়ারেস্ট 0.5 এ রাউন্ড আপ করতে হবে, বা রাউন্ড আপ টু দ্য নেক্সট হায়ার 0.5 ইঞ্চি। তার মানে হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন থেকে পাই যে 6.1 ইঞ্চি সে কথার কথা, তাহলে এর পরবর্তী 0.5 এর মধ্যে রাউন্ড আপ করতে হবে। তাহলে 6 এর পরবর্তী 0.5 কত? 6.5। তার মানে এইটাকে আমরা রাউন্ড আপ করে কত লিখবো? 6.5 ইঞ্চি। ঠিক আছে, এটা 5 আর কি, 6.5 ইঞ্চি। এটা হচ্ছে নেক্সট হায়ার 0.5 ইঞ্চিতে আমরা রাউন্ড আপ করলাম। কিন্তু যদি এখানে বলা থাকতো যে নেক্সট হায়ার 1/4 ইঞ্চি, 1/4 মানে হচ্ছে কি 0.25। সো 0.25 রাউন্ড আপটা কেমন হয় দেখেন, যদি আমরা 6.1 পাইতাম স্ল্যাবের থিকনেস, তাহলে আমরা এটাকে রাউন্ড আপ করতাম হচ্ছে 6 এর পরবর্তী 0.25 কত বলেন? 6.35 6 এর না 6 এর পর 6.0, 6 এর পর পরবর্তী 0.25 এর মধ্যে কোন সংখ্যা পড়ে? অবশ্যই 6.25, তাই না? 6 এর উপরে মানেই হচ্ছে কি 6.25। আমরা লিখতাম হচ্ছে এইটা 6.25 ইঞ্চি। এটা হচ্ছে কি নেক্সট হায়ার 0.25 ইঞ্চিতে আমরা রাউন্ড আপ করলাম। আচ্ছা, যদি আমরা পাইতাম ধরেন সাপোজ, আচ্ছা না বুঝলে বোঝার চেষ্টা করতে হবে, ভালো মতো মনোযোগ দেন সবাই প্লিজ। যদি আমরা পাইতাম যে 6.3 ইঞ্চি, ঠিক আছে, তাহলে এবং আমাদেরকে বলা আছে যে নেক্সট হায়ার 0.25 ইঞ্চি, অর্থাৎ পরবর্তী 0.25 ইঞ্চিতে রাউন্ড আপ করতে হবে। তাহলে আমরা কত লিখতাম এটাকে? এতটুকু তো বুঝতে পারছেন যে রাউন্ড আপ মানে হচ্ছে কি এটাকে বাড়াতে হবে, রাইট? আর রাউন্ড ডাউন মানে কমাতে হবে। সো আমরা কত লিখতাম এটাকে? 6.55 লিখতাম স্যার। রাইট, 6.5 স্যার। এই আপনারা কিন্তু বুঝতে পারছেন, এটাকে আমরা লিখতাম হচ্ছে 6.5 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় যে 6.3 কে রাউন্ড আপ করা হচ্ছে নেক্সট হায়ার 0.5 ইঞ্চিতে, তখন আমরা কত লিখতাম? তখনও আমরা লিখতাম 6.5, কারণ 6 এর পর আসবে 6.5, আবার 6.5 এর পর আসবে 7, এরকম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বইতে কি বলা আছে? আমাদের বইতে বলা আছে যে স্ল্যাবের থিকনেস সাধারণত রাউন্ড আপ করা হয় নেক্সট হায়ার 1/2 ইঞ্চি মানে 0.5 ইঞ্চিতে। তার মানে 0.5 দ্যাট মিন্স 6, তারপরে 6.5, তারপরে 7, তারপরে 7.5, এইভাবে রাউন্ড আপ করতে হবে। সো এখন আমরা আশা করি খুব সহজেই বুঝতে পারছি যে যেহেতু এখানে 6.43 পেয়েছি, তাহলে রাউন্ড আপ করতে হবে কত? 6.5 এ। এখন আমি আরেকটা এক্সাম্পল দেই। সাপোজ যদি এখানে বলা থাকতো যে রাউন্ড আপ টু দি নেক্সট হায়ার 1 ইঞ্চি,
নেক্সট হায়ার 1 ইঞ্চিতে রাউন্ড আপ করতে হবে, 7 ইঞ্চি ধরতাম। তখন আমরা কত লিখতাম? এক্স্যাক্টলি আমরা লিখতাম 7 ইঞ্চি, রাইট? আচ্ছা, যদি বলা থাকতো যে রিপোর্ট দ্য রেজাল্ট টু দ্য নেক্সট হায়ার 10 ইঞ্চি, তখন আমরা কত লিখতাম? 10 ইঞ্চি স্যার। তখন আমরা লিখতাম 10 ইঞ্চি, কারণ কি এটা 5 থেকে বেশি, তাই আমরা লিখতাম কত? 10 ইঞ্চি, রাইট? 0, 10, 20 এভাবে আসবে। আচ্ছা, তাহলে এখন আমি কয়েকটা রাউন্ড আপ করতে দেই। আপনারা হচ্ছে রাউন্ড আপ করেন 11.7 ইঞ্চি, একে রাউন্ড আপ করেন হচ্ছে নেক্সট হায়ার 1 ইঞ্চিতে, কত হবে? স্যার 12 ইঞ্চি। 12 ইঞ্চি হবে, 12 রাইট? inches. আচ্ছা, যদি বলতাম যে নেক্সট হায়ার 0.5 ইঞ্চি, তখন তাহলে স্যার 12। তাহলে 12 ইঞ্চি, রাইট? 12. আচ্ছা, যদি বলতাম যে রাউন্ড ইট টু দ্য নেক্সট হায়ার 1/4 ইঞ্চি, তাহলে 11.75 এক্স্যাক্টলি, ঠিক আছে। এই তো আপনারা তো রাউন্ড আপ শিখলেন, তাই না? ওকে, তাহলে ল্যাব ম্যানুয়ালে আমরা এখন দেখলে বুঝতে পারবো যে আসলে রেজাল্ট কততে লিখতে হবে আর কি। ওকে, সো লেকচারে ফিরে আসি। তাহলে আমরা স্ল্যাবের থিকনেস কিন্তু বের করা শিখলাম। আচ্ছা, সো আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে। হ্যাঁ, স্ল্যাবের থিকনেস নিয়ে আসলে সমস্যার শেষ নাই, কারণ স্ল্যাবের থিকনেসটা আসলে মেইন প্যারামিটার একটা স্ল্যাব ডিজাইনের। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে স্ল্যাবের থিকনেস আর একটা হচ্ছে স্টিলের স্পেসিং। সো এখন আমি আবারও রেফারেন্স বুকটা দেখাতে চাচ্ছি। দেখেন এইখানে এই একই পেজ, এখানে একটা প্যারাগ্রাফ আছে, এইটা। এই প্যারাগ্রাফটা সবাইকে খুব সুন্দর মতো আয়ত্ত করতে হবে। এখানে বলা আছে যে এসিআই কোড এত, এটা হচ্ছে এসিআই কোডের 7.3.1 সেকশন। সো এসিআই কোড থেকে আমরা পাই স্পেসিফাইজ দ্য minimum thickness in table 12.1 for non-pre-stressed slabs of normal weight concrete. ব্র্যাকেটে কি আছে? WC is equal to 145 PCF. PCF মানে পাউন্ড পার কিউবিক ফিট, পাউন্ড পার কিউবিক ফিট মানে প্রতি ঘন ফুটে কত পাউন্ড। ঠিক আছে, এই WC মানে হচ্ছে, WC আরো অনেক জায়গাতে আছে, WC মানে হচ্ছে ইউনিট ওয়েট। W তে ইউনিট ওয়েট আর C তে কনক্রিট, অর্থাৎ কনক্রিটের ইউনিট ওয়েট বা কনক্রিটের ডেনসিটি বা কনক্রিটের ঘনত্ব, রাইট? সো ঘনত্ব 145 পাউন্ড পার কিউবিক ফিট। এর দ্বারা আমরা কি বুঝি? প্রতি একক ঘনফুট বা প্রতি ঘনফুট কনক্রিটের ওজন কত? 145 পাউন্ড। ওকে, সো নরমাল ওয়েট কনক্রিট ইউজিং গ্রেড 60 রিইনফোর্সমেন্ট, এতটুকু আমরা আগে বুঝি। এটা হচ্ছে একটা পার্ট, অর্থাৎ টেবিল 12.1 থেকে আমরা যে মিনিমাম থিকনেসটা পাই, সেই থিকনেসটা হচ্ছে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা হচ্ছে যে যদি কনক্রিটটা নরমাল ওয়েট কনক্রিট হয় এবং যদি রিইনফোর্সমেন্টটা গ্রেড 60 রিইনফোর্সমেন্ট হয়। শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে আমরা টেবিল 12.1 অর্থাৎ এই টেবিল থেকে পাওয়া থিকনেস ব্যবহার করতে পারবো। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এই টেবিল থেকে পাওয়া থিকনেস প্রযোজ্য হবে না। সো এখন আসলে আপনাদের মানে মনে কোশ্চেন জাগতে পারে যে নরমাল ওয়েট কনক্রিট আবার গ্রেড 60 এখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, তাহলে এটা তো আসলে খুবই সংকীর্ণ একটা ক্ষেত্র, তাই না? সাধারণত আমাদের আজকাল বিভিন্ন স্ট্রাকচার যখন কনস্ট্রাকশন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে গ্রেড 60 রিইনফোর্সমেন্টের পরিবর্তে হাই স্ট্রেংথ স্টিল ব্যবহৃত হয়, লাইক ধরেন যে 500W বা হচ্ছে গ্রেড 72 রিইনফোর্সমেন্ট। এগুলো কিন্তু আজকাল সচরাচর ব্যবহৃত হয় অহরহ। সো সেক্ষেত্রে তাহলে আমরা কি করব? তার মানে কি গ্রেড 40 বা গ্রেড 50 বা গ্রেড 70 রিইনফোর্সমেন্ট হইলে এরকম আরো কয়েকটা টেবিল আসবে? আমাদের মনে আসলে কোশ্চেন থেকেই যায়। সো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কখনোই তা না। যদিও শুধুমাত্র গ্রেড 60 এর জন্য এই টেবিলটা প্রযোজ্য, তারপরে আমরা অন্য কোনো গ্রেডের রিইনফোর্সমেন্ট হলেও আমরা এই টেবিলটা ব্যবহার করতে পারবো। তবে হ্যাঁ,
এই টেবিল থেকে পাওয়া থিকনেসকে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে, এবং সেই ফ্যাক্টরটা হচ্ছে এইটা। সবাই কেয়ারফুলি খেয়াল করি আমরা, যদি এখানে সাপোজ গ্রেড 60 মানে কি, গ্রেড 60 রিইনফোর্সমেন্ট মানে কি, যে রিইনফোর্সমেন্টের ইল্ড স্ট্রেংথ হচ্ছে 60,000 পিএসআই, তাই না, বা 60 কেএসআই। সো ধরেন কথার কথা এখন আমাদের স্ল্যাবে এখন ব্যবহৃত হচ্ছে গ্রেড 40 রিইনফোর্সমেন্ট, বা যে রিইনফোর্সমেন্টের ইল্ড স্ট্রেংথ হচ্ছে 40,000 পিএসআই। তখন আমরা থিকনেস কিভাবে বের করব? তখনও আমরা এই টেবিলটাই ব্যবহার করব, তাতে কোনো সমস্যা নাই। আমরা এই টেবিল থেকে যে থিকনেসটা পাবো সেই থিকনেসকে আমরা গুণ করব এই ফ্যাক্টরটা দ্বারা, 0.4 প্লাস FY ডিভাইডেড বাই 100,000। অর্থাৎ যদি এখানে FY হয় 40,000, তাহলে 0.4 প্লাস 40,000 ডিভাইডেড বাই 100,000, এই ফ্যাক্টরটা দ্বারা আমরা যদি থিকনেসটাকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের ফাইনাল থিকনেস। সবাই বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। স্যার আচ্ছা, আমি এখানে আরেকটু এ দেখাই। এর মান স্যার 40,000 ধরছি, তখন থিকনেস আসছে 0.8। তো স্যার এই 0.8টা মানে কি রেজাল্ট আসলো? বলবো, সমস্যা নেই। দেখেন, আচ্ছা এখানে আরো কিছু কথা আছে, যেমন এখানে লেখা আছে যে প্রোভাইডেড দ্যাট মানে যে শর্ত থাকে যে the slab is not supporting or attached to construction that is likely to be damaged by large deflections। অর্থাৎ যে স্ল্যাবটা আমরা ডিজাইন করছি সেটা এমন কোনো স্ট্রাকচারের সঙ্গে অ্যাটাচ করা নাই যে স্ট্রাকচার হচ্ছে লার্জ ডিফ্লেকশনের কারণে ড্যামেজ হতে পারে। সোজা কথা হচ্ছে, যদি স্পেশাল কোনো কেস না হয় তাহলে আমরা গ্রেড 60 রিইনফোর্সমেন্ট এবং নরমাল ওয়েট কনক্রিট হইলে আমরা এই টেবিল থেকে পাওয়া থিকনেস আমরা সরাসরি ফিল্ডে প্রোভাইড করতে পারি। আচ্ছা, এখন আমি আসি যে যদি ব্যতিক্রম হয়, যেমন এখানে বলা আছে যে লেসার থিকনেসেস মে বি ইউজড ইফ ক্যালকুলেশন অফ ডিফ্লেকশনস ইন্ডিকেটস নো অ্যাডভার্স ইফেক্টস। এই সেন্টেন্সগুলো বুঝতে হবে। এই সেন্টেন্সটা আমি আগেও বলেছি, এখানে বলা হচ্ছে যে এই টেবিল থেকে কম থিকনেসও আমরা ব্যবহার করতে পারবো যদি ডিফ্লেকশনের ক্যালকুলেশন থেকে দেখা যায় যে কোনো সমস্যা হবে না, নো অ্যাডভার্স ইফেক্ট মানে কোনো খারাপ প্রভাব পড়বে না। এসিআই কোড অনুসারে প্রত্যেকটা মেম্বারের একটা পারমিসিবল ডিফ্লেকশন আছে, যে এই মেম্বারটা সর্বোচ্চ এতটুকু ডিফ্লেক্টেড হতে পারবে। সো যদি আমাদের দেখা যাচ্ছে যে সাপোজ কথার কথা এই টেবিল থেকে আমরা থিকনেস পেলাম হচ্ছে 7 ইঞ্চি সে, আর আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে না 7 ইঞ্চি মানে ইট ইজ টু মাচ, আমরা দেখা যাচ্ছে 5 ইঞ্চি থিকনেস দিলে আমাদের স্ল্যাবের ডিফ্লেকশন নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমরা 5 ইঞ্চিও দিতে পারবো। তবে অবশ্যই সেক্ষেত্রে ডিফ্লেকশনের ফর্মুলা থেকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে ডিফ্লেকশন নিয়ে কোনো সমস্যা হয় কিনা। ওকে, for concretes having unit weight in the range from 90 to 150 PCF, এটা হচ্ছে লাইট ওয়েট কনক্রিট। লাইট ওয়েট কনক্রিট তার মানে হালকা ওজনের কনক্রিট। অর্থাৎ যদি কনক্রিটের ইউনিট ওয়েটটা 90 থেকে 115 PCF এর মধ্যে থাকে, তখন কি হবে? The tabulated values should be multiplied by 1.65 minus 0.005 into W। যদি এটা 90 থেকে 115 PCF এর মধ্যে থাকে কনক্রিটের ইউনিট ওয়েট, সেক্ষেত্রে এই টেবিল থেকে আমরা যে মান পাবো তাকে গুণ করতে হবে একটা ফ্যাক্টর দ্বারা। সেই ফ্যাক্টরটা কত? 1.65 minus 0.005 into WC। বাট এখানে আরেকটা শর্ত আছে, শর্তটা হচ্ছে বাট নট লেস দ্যান 1.09। এই ফ্যাক্টরটা আবার কোনো অবস্থাতেই 1.09 থেকে ছোট হবে না। সো এখন আমি একটু এক্সাম্পলে আসি। আমরা এখন যে স্ল্যাবটা ডিজাইন করছি এখানে কি বলা আছে যে ইউজ নরমাল ওয়েট কনক্রিট। এখন যদি এখানে বলা থাকতো বা যদি আমি কোশ্চেন করি এভাবে যে ইউজ লাইট ওয়েট কনক্রিট with unit weight is equal to 115 PCF,
অর্থাৎ লাইট ওয়েট কনক্রিট ব্যবহার করতে বললাম, যে কনক্রিটের ইউনিট ওয়েট হবে হচ্ছে কত 115 পাউন্ড পার কিউবিক ফিট। তখন তাহলে আমরা এই থিকনেসটাকে কিভাবে বের করতাম? দেখেন আমরা টেবিল থেকে পেয়েছি কত L/28 বা 6.43। তাহলে এই 6.43 কে এখন একটা ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে, এবং এই ফ্যাক্টরটা হচ্ছে কত? ফ্যাক্টরটা হচ্ছে 1.65 মাইনাস 0.005 ইন্টু ইউনিট ওয়েট। ঠিক আছে, আমরা ক্যালকুলেটরে দেখি 1.65 মাইনাস 0.005 ইন্টু 115 এটা আসে হচ্ছে 1.075 ক্যালকুলেশন করলে আসে। কিন্তু এখানে তো বলা আছে যে এই ফ্যাক্টরটা আবার কোন অবস্থাতেই 1.09 থেকে ছোট হবে না, তার মানে সর্বনিম্ন কত হতে পারবে? 1.09 হতে পারবে। তাহলে এটাকে আমরা কত ধরবো? এখন আমরা ধরবো হচ্ছে 1.09। তার মানে 6.43 এই থিকনেসটাকে আমাদেরকে গুণ করতে হবে 1.09 দ্বারা। তাহলে আমরা কত পাচ্ছি? 7.01। আচ্ছা, 7.01 মানে আসলে 7 ইঞ্চি, এটা একই কথা। সো তখন কিন্তু স্ল্যাবের থিকনেসটা আরেকটু বেশি হইতো। কত হইতো? 7 ইঞ্চি হইতো। ঠিক আছে, সো এইভাবে আমরা আর কি জিনিসগুলোকে ডিল করতে পারি। বা আমি আরেকটা এক্সাম্পল দেই, যদি এখানে কনক্রিটের ইউনিট ওয়েট হইতো সাপোজ ধরেন যে কথার কথা মাত্র 95 পিসিএফ, তখন আমরা কত দ্বারা গুণ করতাম? 1.65 175 মাইনাস 0.005 ইন্টু 95 1.175 এইটা দ্বারা আমরা গুণ করতাম। সো তখন আমরা স্ল্যাবের থিকনেস পাইতাম হচ্ছে কত? 7.56, তাই না? এটা পাইতাম। বা আমরা লিখতাম কত? 8 ইঞ্চি। 8 ইঞ্চি কিন্তু টু মাচ। সো তখন আবার আমরা চাইলে দেখা যাচ্ছে যে একটু কম থিকনেস ধরে আমরা আবার ডিফ্লেকশনের ক্যালকুলেশনে আবার আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি যে স্ল্যাবের ডিফ্লেকশন কতটুকু হবে। সেটা আসলে আলাদা টপিকস, ওই ডিফ্লেকশনের টপিকস আমি এখন যাব না। সো এইভাবে আমরা আর কি থিকনেসকে ফাইনালাইজ করতে পারি যদি লাইট ওয়েট কনক্রিট হয়। ওকে, এরপরে আমরা আরেকটা ক্ষেত্রে আসি যে ফর রেইনফোর্সমেন্ট হ্যাভিং এ ইল্ড স্ট্রেস FY আদার দ্যান 60,000 PSI, অর্থাৎ যে সমস্ত রেইনফোর্সমেন্টের ইল্ড স্ট্রেস 60,000 PSI থেকে, মানে 60,000 PSI বাদে অন্য কিছু আদার দ্যান 60,000, সেক্ষেত্রে কি হবে? দ্য ট্যাবুলেটেড ভ্যালুস শুড বি মাল্টিপ্লাইড বাই দিস ওয়ান। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখন ধরেন যে আমরা যে স্ল্যাবটা ডিজাইন করছি এখানে কি বলা আছে? এখানে বলা আছে 60,000 PSI। ধরেন যে এখানে 60,000 PSI না বলে আমি বললাম যে 72,000 PSI, 72,000 PSI, 72 গ্রেড স্টিল। তখন আমরা থিকনেস কিভাবে বের করতাম? আমরা 6.43 কে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করতাম, এবং সেই ফ্যাক্টরটা কত? স্যার 1.12 রাইট, আমি বলছি 0.4 প্লাস 72,000 ডিভাইডেড বাই 100,000 বা 1 লাখ যাই বলি, 1.12। সো আমরা 1.12 এই ফ্যাক্টরটা দ্বারা আমরা গুণ করতাম, তখন আমরা থিকনেস কত এটা পেতাম? তার সাথে গুণ করতাম। স্যার এটা পেতাম তাহলে 7.2। 7.2 আর কি, না এটা গুণ হইতো 6.43 এর সঙ্গে আর কি। ঠিক আছে, তাহলে আমরা পাইতাম 7.2, বা এটাকে আমরা নিয়ারেস্ট হাফ ইঞ্চিতে রাউন্ড আপ করলে পাইতাম 7.5 ইঞ্চি। সো এইভাবে আমরা স্ল্যাবের থিকনেসকে ফাইনালাইজ করব। ঠিক আছে, আমার মনে হয় যে আমি স্ল্যাবের থিকনেস রিলেটেড যত কথাবার্তা আছে আমি সবই বললাম, এর বাইরে আসলে খুব একটা কিছু নাই। সো এখন আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি সেকেন্ড স্টেপে, লোড ক্যালকুলেশন। আমরা জানি যে লোড সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেড লোড, একটা লাইভ লোড। ডেড লোড মানে হচ্ছে স্ল্যাবের সেলফ ওয়েট বা নিজস্ব ওজন। দেখেন এখানে যেহেতু নরমাল ওয়েট কনক্রিট বলা আছে, তাই আমরা এখানে 150 PCF আমরা ধরে নিচ্ছি। কনক্রিটের ডেনসিটি বা ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার কিউবিক ফিট। তাহলে কনক্রিটের ইউনিট ওয়েটকে যদি আমরা স্ল্যাবের থিকনেস দ্বারা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব এর ডেড লোড বা সেলফ ওয়েট, এবং সেটা পাবো কোন ইউনিটে? PSF ইউনিটে আমরা পাবো।
ঠিক আছে, এই যে একে ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করে ফিটে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এইটা যেহেতু পাউন্ড পার কিউবিক ফিটে আছে তাই এটাকেও ফিটে নিতে হবে। ওকে, তাহলে আমরা এইটা পাইলাম। এখন এইটার সঙ্গে আবার লোড ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে 1.2। ইউএসডি মেথডের ক্ষেত্রে লোড ফ্যাক্টর হচ্ছে বা ডেড লোড ফ্যাক্টর হচ্ছে 1.2 সাধারণত। সো আমরা ডেড লোড পেয়ে গেলাম এত পিএসএফ, পাউন্ড পার স্কয়ার ফিট। এবং লাইভ লোড, আমাদের রিকমেন্ডেড লাইভ লোড অঙ্কে দেওয়া আছে 100 পিএসএফ। এটাকে আমরা লাইভ লোড ফ্যাক্টর 1.6 দ্বারা গুণ করার পর পাইলাম। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে বাস্তব জীবনে যখন আমরা স্ল্যাব ডিজাইন করি তখন কিন্তু আসলে এটা কোনো অঙ্ক না যে এখানে লাইভ লোড দেওয়া থাকবে। লাইভ লোড আমাদেরকে এসিআই কোড থেকে আর কি বের করে নিতে হবে যে লাইভ লোড কত হবে। এসিআই কোডে একটা টেবিল আছে, ওই টেবিলে দেওয়া আছে যে কোন ধরনের বিল্ডিং এর ক্ষেত্রে বা কোন ধরনের স্ল্যাবের ক্ষেত্রে লাইভ লোড কত হয়, এটা আমরা ওই টেবিল থেকে নিয়ে নিব। ঠিক আছে, আমরা যে স্ল্যাব ডিজাইন করব আমরা সেই স্ল্যাবের জন্য লাইভ লোডটা আমরা নিয়ে নিব, বা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বিএনবিসি কোড। ওকে, তো ডেড লোড এবং লাইভ লোডকে যোগ করে আমরা পাইলাম হচ্ছে টোটাল লোড ডাব্লিউ। ঠিক আছে, তাহলে দেখেন বিম ডিজাইনে যে স্টেপগুলো ছিল, অর্থাৎ প্রথমে আমরা বিমের থিকনেস বা ডেপথ বের করতাম, এরপরে আমরা লোড ক্যালকুলেশন করতাম, এরপরে আমরা করতাম হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন। সো স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রেও আমরা একই কাজগুলোই করছি। স্যার সাউন্ড হচ্ছে স্যার, কথাটা বোঝা যাচ্ছে। আচ্ছা, সো এর পরবর্তী স্টেপ হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে,